দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। দর্শক, চট্টগ্রামে টি-20 সিরিজের শেষ ম্যাচেও হেরে গেল বাংলাদেশ। পরাজয় 7 উইকেটে, ফলে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, এই ম্যাচে আসলে হারার পেছনে কারণ কি দেখছেন? মঞ্জুর, খুবই হতাশাজনক। আসলে ওয়ানডে সিরিজ জয়ের পর বড় একটা আশা নিয়ে আসলে চট্টগ্রামের লাকি গ্রাউন্ডে খেলতে এসেছিল টাইগাররা, তার মধ্যে টি-20 সিরিজ। তো অন্তত চট্টগ্রামের মানুষ আশা করেছিল অন্তত একটি ম্যাচ হয়তো তারা আসলে জয়লাভ করতে পারবেন, বা সেই জয়ের যে আশাটুকু আসলে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের যে শেষ ম্যাচের যে যদি বলি যে সেটি একেবারেই দ্বিতীয় যে ম্যাচটি হয়েছে সেখানে কিছুটা টাইট, অর্থাৎ অনেকটা জয়ের সম্ভাবনা, তীরে এসে তরি দুবার মতো অবস্থা হয়েছিল। কিন্তু আজকের ম্যাচে যদি কথা বলি, আজকে ব্যাটিং বিপর্যয় তো একেবারে প্রথমের দিকেই দেখতে হবে। টপ অর্ডার এবং ওপেনার এবং মিডল অর্ডারের যে ব্যাটসম্যান, তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা কিন্তু আজকে আমরা চরমভাবে সেটি লক্ষণীয়। এবং একই সাথে ব্যাটারদের যেমন ব্যর্থতা রয়েছে, একই সাথে বোলারদেরও আসলে আমরা ব্যর্থতা দেখেছি। তো দুই বিভাগে আসলে বড় ধরনের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণে 7 উইকেটে একটা বড় পরাজয় কিন্তু হয়েছে বাংলাদেশের। তো সেক্ষেত্রে যেটি বলা চলে যে তানজিদ হাসান, সাইফ হাসান বা তাদের যে ওপেনিং যে জুটি, সেটি কিন্তু আসলে গত ম্যাচটির মতো আসলে বড় করতে তারা আসলে পারেননি। সেখানে ব্যর্থ হয়েছেন পারভেজ ইমন, ব্যর্থ হয়েছেন নুরুল হাসান, শামীম হাসান। শুধুমাত্র তৌহিদ হৃদয় তার যে 61 রান, তার সেই 61 রানের সংগ্রহে কিন্তু বাংলাদেশ যে টার্গেটটি দিয়েছিল, সেই 110 রানের যে টার্গেট, সেই 110 রানের টার্গেটটি আসলে দিয়েছে তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ের উপর ভর করে। সেটি একেবারেই লো স্কোর বলা চলে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু শুরুতেই তাদের যে শুরুটাই ভালো, শুরু তাদের যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই করেছে। এবং আমাদের যে বলার যারা রয়েছেন, নাহিদ রানা থেকে শুরু করে যারা শরীফুল, তাসকিন, নাহিদ, এদের যে বোলিং করেছেন, সেখানে খরচে যে তারা কিন্তু প্রচুর রান দিয়েছেন। সেখানে রায়তারা 2 ওভার বল করে তারা 26 রান দিয়েছেন। তাসকিন 2 ওভার বল করে 27 রান দিয়েছেন। নাহিদ 1 ওভার বল করে 20 রান দিয়েছেন। তো সেক্ষেত্রে বলা চলে দুইটি বিভাগে আসলে কিন্তু আমাদের চরম ব্যর্থতা রয়েছে। তো সামনের যে জিম্বাবুয়ে সিরিজ, সেটিতে আসলে ভালো কিছু আসলে নিয়ে যেতে পারছে না। তারপরেও এই ম্যাচটিকে আসলে ভুলতে চায় এবং সামনের যে সিরিজগুলো, সেগুলোতে ভালো প্রত্যাশা করার যে প্রত্যাশা আছে দর্শকদের এবং টাইগারদের। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মঞ্জুর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে টি-20 সিরিজের শেষ ম্যাচেও হেরে গেল বাংলাদেশ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। যাচ্ছি পরের খবরে। চুরির অপবাদে চট্টগ্রাম রেলওয়ে স্কুলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে তার মরদেহ মেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ মানুষজন। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। জয়নাল নামে এক যুবককে বৈদ্যুতিক শক দিয়ে এবং পিটিয়ে হত্যার খবরে চট্টগ্রাম রেলওয়ে পলো গ্রাউন্ড স্কুলের সামনে জনতার বিক্ষোভ। স্থানীয়দের ভাষ্যমতে চুরির অভিযোগে বেঁধে রেখে জয়নালকে শনিবার রাত থেকে নির্যাতন করা হয়। রোববার সকালে আরেক দফা মারধরের পর ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় আশপাশের লোকজন। তারা এক পর্যায়ে মরদেহ নিতে বাধা দেয়। তবে পরিস্থিতি শান্ত করে মরদেহ মর্গে পাঠায় পুলিশ। পুলিশের সামনে নিয়ে ভালো লোক ঘরে যায়, তাই এখানে হালা দেখছে। আর রাত্রেবেলা কারেন্টে চড় দিয়েছে, মারার শালা রাত্রে কারেন্টে চড় দিয়েছি, মল্লি নাকা বড় সারা বলে এদেরকে বলে ওই শর্টমট দিবার লেগেছে বলে কে কে আছে লগে। এরা স্কুল দত্তরি, এরা স্কুল পরিষ্কার করে। আরে আমি ধরে নিলাম ও চোর, ও যে চোর হয়েছে দেখি আমি মেরে ফেলতে পারবো ওকে? মানলাম ও চোর, ও আইনের হাতে তুলে দেখ। হেডমাস্টারও যখন পুলিশের কল দিচ্ছে, পুলিশে এই অবস্থা দেখে নেয়ই নেই। তাকে সারা রাত টর্চার করছে, অমানবিক টর্চার। তারা ওকে পানি খাওয়াচ্ছে, পানি খাওয়ানোর নাটক করতেছে, পানি খাওয়ানোর নাটক করছে। এমন সময় একজন আসি বুকবারে দুপ করে লাথি মারার সাথে সাথে ডেড হয়ে গেছে। নিহত জয়নাল একটি গ্যারেজে কাজ করতেন। তার বাসা ধনিয়ালা পাড়ায়। খবর পেয়ে গ্যারেজ মালিক এবং জয়নালের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। আমার স্টাফ, কি স্টাফ? আমাদের রঙের দোকানের স্টাফ। নাম কি ওর? জয়নাল। বাড়ি কোথায়? বাড়ি ধনিয়ালা পাড়া। আর আপনি কিসের কাজ করেন, কিসের প্রতিষ্ঠানে? আমার থেকে রঙের দোকান গাড়ি ঘোড়া ধনিয়ালা
মানুষের মৃত্যু চাইতে না লোককে প্রশাসনের হাতে তুলে দিত, নাহলে আমাদেরকে বুঝে দিত আমরা একটা সমাধান করে নিতাম। হ্যাঁ, তার জন্য কি ওকে যাওয়া যেত, কারেন্টের শর্ট দিয়ে মারবে। এটা রাইতে ঘটনা হয়েছে, এখন এই তারা বাই করে লিয়ে এসে লুয়ে হেরে থইছে, একজনে পানি খাবাইছে, পানি খাওয়ানো বেলা উড়ি বইছে, পর এতে লাথি মারছে বুক বেড়া। স্কুলের বাচ্চাদেরকে সুশৃঙ্খলভাবে গার্ডিয়ানের হাতে বুঝাই দিয়ে বের করে দিছে আর কি, স্কুলের বাচ্চা এবং ছাত্রদেরকে। এর আগেও স্কুলটিতে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে ঘটনার পর থেকে স্কুলের প্রধান শিক্ষককে পাওয়া না গেলেও মারধরের বিষয়টি অস্বীকার করেন সহকারী প্রধান শিক্ষক। দেয়াল টপকে চুরি করতে আসছিল, এই চুরি করার পরে তারপর ওখানে এর পরবর্তীতে মনে হচ্ছে যে ওদের হাতে হয়তো ইলেকট্রিক শর্ট খাইছে বা কোনো কিছু কারণে ও মনে হয় ইনজুর্ড হয়ে গেছে। এরপর একটু পরে, এরপর তো আমরা আসছি অনেক পরে সেটা। তদন্তে কারো সম্পৃক্ততা মিললে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। প্রাথমিকভাবে যে আমরা দুজন লোককে আটক করেছি, জড়িত থাকার বিষয়ে আমরা দুজন লোককে আটক করেছি। এটা তদন্ত সাপেক্ষে আমি বলতে পারবো। প্রাথমিকভাবে এটা পিটিএ কিংবা অন্য কোনোভাবে হয়তো সে হত্যা হয়ে থাকতে পারে, এটা আমরা প্রাথমিক পর্যায়ে আছে। আমরা তদন্ত আমাদের চলমান, এবং যেই থাকুক না কেন এটা আইনের আওতায় তাকে আমরা নিয়ে আসবো, এবং আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে। এই ঘটনার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে হত্যার ঘটনায় আসামি আইয়ুবকে গ্রেফতার করেছে র্যাব। রাঙামাটির বাঘেছড়ি উপজেলার দুপছড়ি এলাকা থেকে তাকে ধরা হয়। ঘটনার পর থেকে সেখানে আত্মগোপনে ছিল সে। আইয়ুব মামলার 9 নম্বর আসামি। তার বাড়ি রাউজানের কমদুলপুর শমশের পাড়ায়। গত 13 জুন পাহাড়তলী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতা মাসুদ চৌধুরীকে। এই ঘটনায় আইয়ুব সরাসরি অংশ নিয়েছে বলে দাবি র্যাবের। রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের রিজার্ভ মুখ এলাকার সমাজসেবা কার্যালয়ের পাশে হ্রদে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মুক্তা বড়ুয়া রাঙামাটি শহরের বিজিবি রোড এলাকার অভিজিৎ বড়ুয়ার স্ত্রী। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মুক্তা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায় বাড়ি থেকে বের হয়ে যেতেন। শুক্রবার ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। পিঠ বাঁচতেছে বলে আমি বললাম তাহলে চল এখান থেকে দাঁড়াই। উপর থেকে দাঁড়ায় দেখলাম যে একটা পিঠ দেখা যাচ্ছে। আর ওর সঙ্গে আমি প্রথমে নামলাম, নেমে কি করলাম, গিয়ে কাছে গিয়ে দেখতেছি একটা পিঠ, মানে উপরের পিঠটা বাঁচতেছে। আমরা সেই বিষয়ে জিডি নিয়েছিলাম এবং বিভিন্ন দিকে অনুসন্ধান করেছি, তদন্ত করেছি। আসলে ঘটনাটা সঠিক বলে আমাদের কাছে মনে হয়েছিল যে তার ওয়াইফ আসলে অসুস্থ, তখন খুঁজে পাওয়া যায় নাই। আজকে তার লাশ এই জায়গায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আমরা তারপরও বিষয়টা গভীরভাবে দেখছি যে প্রকৃত ঘটনাটা কি, এটা উদ্ঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রাস্তা উন্নয়নে বাধার প্রতিবাদে খাগড়াছড়িতে 1 ঘন্টা সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বেলা 3:30টার দিকে মানিকছড়ির গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, একটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ শুরু হওয়ার পর তাতে বাধা দেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা। এতে ক্ষুব্ধ হয়ে শতাধিক মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। বেশ কয়েকটি গাড়ি, সেই গাড়িগুলো আসলে তারা যাওয়ার জন্য অনুমতি দিয়েছে বা যাওয়ার গাড়ি চলাচল আসলে। বান্দরবান শহরে খানাখন্দে বিভিন্ন সড়কের বেহাল দশা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, কতদিন ধরে এসব সড়কের এই অবস্থা? কর্তৃপক্ষ কি বলছে? জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান কলেজ সংলগ্ন এলাকায়। আসলে এই সড়কটি চৌধুরী মার্কেট থেকে শুরু করে কেচিংগাড়া এবং বান্দরবান সবথেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখানে রয়েছে, বিশেষ করে বান্দরবান সরকারি কলেজ, ইউনিয়ন বোর্ড, বন বিভাগ,
সদর হসপিটাল, সিভিল সার্জনের কার্যালয় থেকে শুরু করে মুক্তি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং পিডব্লিউর যে অফিস, সেটিও কিন্তু এই সড়ক দিয়ে যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। বেশ কিছুদিন ধরে প্রায় প্রতি বছর এখানে কানাকন্দা বরফ থাকে এবং বেশ কিছুদিন ধরে এটি কিন্তু বিভিন্ন জায়গায় কানাকন্দা এবং গর্তে পরিণত হয়েছে। মানুষ যেটি বলছে, আসলে সাধারণ মানুষ চলাচল অনেকটা আসলে বিপাকে পড়তে, পাশাপাশি রুগীকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা আসলে সমস্যায় পড়তে হয় এখানকার টমটম চালক থেকে শুরু করে সবারই। আমরা কথা বলেছি যে সমস্ত মানুষ আসলে গাড়ি চালাচল করে, তারা যেটি বলছে দীর্ঘদিন ধরে এই সড়কটি কানাকন্দা এবং অল্প বৃষ্টি পড়লে বিভিন্ন জায়গাগুলো আসলে পুকুরে পরিণত হয়ে যায়। সেই পানির কারণে কিন্তু মানুষের চলাচল অনেকটা আসলে বিপাকে পড়ে। আমরা তবে কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে, গত কিছুদিন ধরে বান্দরবানের যে বিভিন্ন জায়গাগুলোতে পানি সরবরাহ লাইনের কাজ চলমান রয়েছে, সেই কাজের কারণে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গর্ত করা হচ্ছে এবং পাইপ লাইনে কাজ হচ্ছে। এই কারণে কিন্তু সড়কের বিভিন্ন সড়কগুলোকে কানাকন্দে পরিণত হয়েছে। বিশেষ করে এই সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করা না হলে এই এলাকার মানুষের জীবনযাত্রা অনেকটা আসলে বিপাকে পড়ছে এবং নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই পৌর কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে বান্দরবানের যে গুরুত্বপূর্ণ সদর হসপিটাল এবং কলেজ রুট এটি সংস্কার করে মানুষের জন্য চলাচলের জন্য মুক্ত করবে, জনগণের সচেতন করবে বলে আমাদেরকে জানিয়েছে। জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান শহরে খানাখন্দে বিভিন্ন সড়কের বেহাল দশা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন 61 নবীন কর্মকর্তা। সকালে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, নৌবাহিনীর শক্তি বাড়াতে নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। সমুদ্র সম্পদ রক্ষা ও সাগরের নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এবার কমিশন লাভ করা 61 জনের মধ্যে 54 জন 2023 ব্রাভো ব্যাচের, 2026 আলফা ব্যাচে রয়েছে 7 জন। কমিশন পাওয়াদের মধ্যে 2 জন বিদেশি, 5 জন নারী। এবার সোর্ড অব অনার পান ইন্তিসার ইসলাম ইনান। নৌবাহিনী প্রধান স্বর্ণ পদক পান সাতমান সাকিব পান্থ। এই ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন নৌঘাঁটি, যুদ্ধজাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডে বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পৌরমন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। সকালে শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এক কর্মসূচি পালন করে তারা এ সময় তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ অনেক ধারা এখনও বাস্তবায়ন হয়নি। পার্বত্য অঞ্চলের আশা আকাঙ্ক্ষা যথাযথ প্রতিফলন ঘটাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। একই সাথে মন্ত্রণালয় পুনর্গঠন, বর্তমান প্রতিমন্ত্রীকে অন্যত্র পদায়নের দাবি জানানো হয় মানববন্ধনে। পরে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এদিকে পার্বত্য মন্ত্রী হিসেবে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে রাঙ্গামাটিতে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে নাগরিক সমাজ। তারা অভিযোগ করেন, দীপেন দেওয়ান অসুস্থ নন, তিনি চাপের মুখে পদত্যাগ করেছেন। পাহাড়ি বাঙালির সবার কাছে তিনি জনপ্রিয় উল্লেখ করে তাকে আবারও ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। পরে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। বান্দরবানে এবার প্রায় ৭৯,০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পের উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এই তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। সকালে সিভিল সার্জন কার্যালয়ে এই সভায় কর্মকর্তারা জানান, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় অনেক স্থানে পৌঁছাতে দীর্ঘ সময় হাঁটতে হয়, কোথাও নৌপথে যেতে হয়। ফলে ভিটামিন এ ক্যাম্পেইন বাস্তবায়নে বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তবুও কোনো শিশু যাতে এই সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য স্বাস্থ্য বিভাগের কর্মীরা
মাঠ পর্যায়ে কাজ করবে। জেলা প্রশাসক সেম হাসান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন হোসাইন সভায় উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।